গোটা ভারতবর্ষ রক্ষা পেয়েছে একটা মেশিনের, একটা আর্মি ইকুইপমেন্টসের। এরা হচ্ছে পাকিস্তানের দালাল, পাকিস্তানের পয়সায় ফান্ডে চলা পাকিস্তানের স্লিপার সেল, যাদেরকে পাকিস্তান অ্যাক্টিভেট করে দিয়েছে। গোটা গ্লোবাল হাব অফ টেরোরিজম, এটা গোটা পৃথিবী আজকে স্বীকার করছে। রাজশ্রীদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখছি একেবারে এই যে পেহেলগাঁও নারকীয় হত্যাকাণ্ড যেভাবে বদলা নিচ্ছে ভারত অপারেশন সিন্দুরের নাম নিয়ে, যেভাবে এখনো প্রত্যাঘাত চলছে, কিভাবে দেখছেন বিষয়টা? 22 তারিখে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল বেলগাঁওতে, আমি বেলগাঁও বলা পছন্দ করি কারণ আদি নাম বেলগাঁও, যেটা উচ্চারণ অপভ্রংশে পেহেলগাম হয়ে গেছে। এখানে যে ঘটনাটি হয়, ধর্ম জিজ্ঞাসা করে, ধর্ম দেখে, মাথার সিঁদুর দেখে, প্যান্টের চেন খুলে আইডেন্টিফিকেশন করে তুমি হিন্দু না তুমি মুসলমান জিজ্ঞাসা করে আল্লাহু আকবার বলে তাদেরকে হত্যা করা হয়েছে, ধর্মের নামে করা হয়েছে। তার প্রতিবাদে আজকে ভারত সরকার রিটালিয়েট করছে। তার ভারত সরকার মেজার্ড এবং ঠিক যে সমস্ত টেররিস্ট ক্যাম্পসগুলো পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরের মধ্যে আছে সেগুলোকে আক্রমণ করছে, তার ইয়ে দিচ্ছে। পাকিস্তান যদি একটা দেশ হয়ে, একটা রাষ্ট্র হয়ে যদি জঙ্গি পুষে রাখে, তাদেরকে যদি মানুষ করে, এবং আজকের দিনে দাঁড়িয়ে তো আর তো প্রমাণের কোনো প্রয়োজন রাখে না, কারণ মাসুদ আজহারের ভাই দাঁড়িয়ে আছে, তার ভাই মরে গেছে, তার আরেক ভাই দাঁড়িয়ে আছে যে আরেকটা রেজিস্টার্ড জঙ্গি, ইউএন এর খাতায় লেখা জঙ্গি, তার পেছনে পাকিস্তান আর্মির প্রতিনিধিরা দাঁড়িয়ে আছেন, আর্মি ইউনিফর্মে পলিটিশিয়ানরা দাঁড়িয়ে আছে, আইএসআই দাঁড়িয়ে আছে। তার মানে আইএসআই, পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের পলিটিশিয়ানস প্রত্যেকের হ্যান্ড ইন গ্লাভস উইথ টেরোরিজম। তার মানে তারা টেররিস্ট ব্রিড করে নিজেদের জায়গায়, এবং পারভেজ মুশারফ নিজে স্বীকার করেছে সেটা। ইমরান খান স্বীকার করেছে বিভিন্ন টেলিভিশন মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার আগে কি হয় না হয়, তাদের ডিফেন্স মিনিস্টাররা স্বীকার করেছে। আজকে পরিষ্কার হয়ে গেছে টেররিস্টদের আউটফিটসদেরকে মারা হয়েছে, ধ্বংস করা হয়েছে। তাতে পাকিস্তানের আর্মি, পাকিস্তানের পলিটিশিয়ানসদের রাগ হচ্ছে কেন? এত খুশি হওয়ার কথা ছিল যে আমরা পারিনি, অন্য কেউ করে দিচ্ছে, এত বাহবা দেওয়া উচিত ছিল। যখন করছে না, তার মানে বোঝা যাচ্ছে কি হচ্ছে। না, একেবারে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে দেখলাম পক্ষ থেকে একেবারে যেখানে জনবসতি, ভারতের বর্ডার এলাকাতে জনবসতিগুলো, সেগুলোকে ড্রোন দিয়ে টার্গেট করা হচ্ছে। কারণ ওরা একটা নিকৃষ্ট জাতি। আসিম মুনির যেখানে দাঁড়িয়ে বলতে পারে যে পাকিস্তানের ভিত্তি হয়েছে কলমার ওপর, কোরআনের ওপর, এবং হিন্দুরা আমাদের নয়, তাই জন্য আমরা আলাদা হয়ে গেছিলাম। ওদের বাপ ঠাকুর দ্বারা সবাই যেখানে হিন্দু পদবীধারী ছিল, কনভার্টেড মুসলিমস ওরা সব, যে একটা জেনারেলি কথাটা বলতে পারে, তার মানে বুঝে নিতে হয়। আর এই লড়াই 711 খ্রিস্টাব্দ থেকে আমরা লড়ে আসছি। এই খালিফাতের বিরুদ্ধে আন্দোলন, এই খালিফার হুজ্জাজের সঙ্গে যে লড়াই রাজা সিন্ধের রাজা তাহির সেন আরম্ভ করেছিলেন, তখন থেকে হয়ে যাচ্ছে। তো সেই একই ঘরি, গজনবী, সৈয়দ, বুখারি, আলাউদ্দিন খিলজি, বাখতিয়ার খিলজি, একই মানসিকতা আসিম মুনিরের, টেররিস্টদের একই মানসিকতা, নাথিং ডিফারেন্ট। আমরা দেখতে পাচ্ছি একেবারে যেভাবে ভারতীয় সেনারা একেবারে পাকিস্তানে গিয়ে তাদের পুরো একবার এয়ারবেস যেভাবে ধ্বংস করছে, দেখছে। ভারতীয় সেনাবাহিনীর সেই যোগ্যতা আছে, এবং ভারতবর্ষে এমন একটি সরকার আছে যে সরকার সেনাবাহিনীকে সশক্ত করেছে। এন্টায়ার ক্রেডিটটা সেনাবাহিনীর, কিন্তু একটা সেনাবাহিনীকে ইকুইপমেন্টস দিতে হয়। যারা জিএসটি, গব্বর সিং ট্যাক্স, তেলের দাম, পেট্রোলের দাম, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। আজ ভারতবর্ষ বুঝতে পারছে তো ট্যাক্সের টাকাটা কোথায় যাচ্ছে। 39,000 কোটি টাকার বিনিময়ে গোটা উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারতের প্রত্যেকটা মানুষ রক্ষা পাচ্ছেন, অর্থাৎ গোটা ভারতবর্ষ রক্ষা পেয়েছে একটা মেশিনের, একটা আর্মি ইকুইপমেন্টসের। যে ডিআরডিও আজকে এই ভয়ঙ্কর জিনিস সমস্ত তৈরি করছে, যে ডিআরডিওকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আমি রাজনীতি করতে চাই না কিন্তু দুর্ভাগ্যবশত চলে আসবে, তারা ডিসম্যান্টেল করে দিতে চেয়েছিলেন, তারা সেটাকে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি বলেছিল না, ডিআরডিওকে তুলো না, তোমরা তুলো না। এবং আমাদের সরকার তৈরি হওয়ার পর 14 সালের পর আমরা তো সেটাকে একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় নিয়ে গেছি। তো এই ভরসায় বিশ্বাস এটা যারা রেখেছে, এই ট্যাক্সের টাকা কোথায় গেছে আজকে গোটা দেশ দেখতে পাচ্ছে। হিসারের কাছে পাকিস্তানের ফতেহ 2 ঢুকে এসেছিল, হিসারের কাছে তাকে নিউট্রালাইজ করে দেওয়া হয়। দিল্লিকে টার্গেট করে নিশ্চয়ই করা হয়েছিল। তাহলে কি বলবেন?
কিন্তু আমরা দেখছি কিছু বামপন্থী একেবারে যারা বুদ্ধিজীবী রয়েছেন বা বামপন্থী মতদর্শী রয়েছেন, তারা দেখছি একেবারে রাস্তায় নামছে, স্লোগান দিচ্ছে যে যুদ্ধ নয় শান্তি চাই, পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে। যারা 47 সালে পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, যারা 62-তে চীনের পক্ষে ছিল, 8 বার এমপি হওয়া পশ্চিমবঙ্গ থেকে কমিউনিস্ট পার্টির এমপি, তখন ছাত্র নেতা, স্টুডেন্ট উইং এর নেতা ছিলেন, দাঁড়িয়ে দিল্লিতে বলেছিলেন ইন্ডিয়া গেটের সামনে উনি গাঁদা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, লাল চীন যখন ঢুকে রাষ্ট্রপতি ভবনে আসবে তখন প্রথম মালাটা উনি পড়াবেন, তৎকালীন ছাত্রনেতা, পরবর্তীকালে পার্লামেন্টেরিয়ান। নামটা যে কোনো পুরনো রাজনীতিবিদদের জিজ্ঞাসা করবেন বা স্মার্টফোন ঘেটে নেবেন গুগলটা, নামটা দেখতে পেয়ে যাবেন, আমাকে আলাদা করে বলার কিছু নেই, কারণ নামগুলো নিতে ঘেন্না করে। তো এই বামপন্থীদের ডিএনএ, বামপন্থীদের রক্তটাই হচ্ছে দেশদ্রোহিতার, একটা নোংরামির, একটা নষ্টামির। এদের নতুন করে বলার কিছু নেই। আজকে যেগুলো নেমেছে, মানে খুব দুঃখের সঙ্গে বলছি, এদেরকে বলা হয় স্বভাব হিজড়ে বা স্বভাব ছক্কা। হোমো ইসলামিক ইজ দ্য নিউ টার্ম। এরা হচ্ছে পাকিস্তানের দালাল, পাকিস্তানের পয়সায় ফান্ডে চলা, পাকিস্তানের স্লিপার সেল, যাদেরকে পাকিস্তান অ্যাক্টিভেট করে দিয়েছে। যখন 26 জনকে মারলো তখন এরাই চিৎকার করেছিল 56 ইঞ্চি ছাতি কোথায় গেল, ভারত সরকার কি করছে, সিকিউরিটি ল্যাবস। ওদিকে গিয়ে এরা গিয়ে কিন্তু অল পার্টি মিটিং এ গিয়ে এদেরই প্রতিনিধি গিয়ে এরা বলছে, বামপন্থীরা বলছে আমরা সরকারের সঙ্গে আছি, ধ্যানাই তুষি করছে। আর এদিকে তাদের ছাত্র সংগঠন থেকে আরম্ভ করে তাদের এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং এর লোকজনকে তারা নামিয়ে দিয়েছে রাস্তায়, যুদ্ধ নয় শান্তি চাই, গান নয় জিউএন, গান নয় গয়াকার দন্তের গান চাই। এইসব নেকু পুসুমি করতে গিয়ে তোরা যা পাকিস্তানে গিয়ে শান্তির কথা বল, ইমরান খান হয়ে যদি না ফিরে আসিস ভারতবর্ষে তাহলে আমার নাম বদলে দিবি। ওদের অবস্থা ইমরান খানের মতন হবে। পাকিস্তানে তো কোনো ডেমোক্রেসি নেই। পাকিস্তান ডেমোক্রেসি শব্দটা কি জিনিস, ডেমোক্রেসি কি হয় এটা পাকিস্তান জানে না, তাই জন্য তাদের কাছে এটা খুব আশ্চর্য ব্যাপার। আমাদের দেশে ডেমোক্রেসি আছে, আমাদের দেশে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেটিক রাইটস আছে, মানুষ তার রাজনৈতিক তার কথাবার্তা বলবেন, এর বাইরে আর কিচ্ছু নয়। এটা দেশের ব্যাপার, কোন রাজনৈতিক দল কি বলেছে না বলেছে সেটা নিয়ে আমি পাকিস্তানকে জাস্টিফাই করতে যাব না, উত্তরও দিতে যাব না। পাকিস্তানে ডেমোক্রেসি নেই তাই জন্য পাকিস্তানের কাছে আশ্চর্য লাগছে, আমার দেশে ডেমোক্রেসি আছে তাই জন্য আমাদের দেশে আশ্চর্যের ব্যাপার নয়। ও নিজের দেশকে নিয়ে ভাবুক, নিজের দেশকে নিয়ে চিন্তা ভাবনা করুক। লজ্জা করছে না? আর্মি প্রতিনিধি কি করছিল জঙ্গির ফিউনারেলে, জঙ্গির শেষকৃত্যে নামাজে জানাজাতে, সেখানে আর্মির প্রতিনিধি কি করছিল, আইএসআই কি করছিল, পাকিস্তান পলিটিশিয়ানসরা কি করছিল, তার জবাব দিক পাকিস্তান আর্মি। ঘটনা ওদের দিকে ঘটেছে, ঘটনা ওরা গোটা গ্লোবাল হাব অফ টেরোরিজম, এটা গোটা পৃথিবী আজকে স্বীকার করছে। তাই জন্য পাকিস্তান এক ঘরে হয়ে গেছে, কিচ্ছু কেউ ওর পাশে নেই। ওই আজারবাইজান আর তুর্কির মতন চারটে কয়েকটা দেশ আছে যাদেরকে পাতে দেওয়ার মতন নয়, বাকি ইউরোপিয়ান ইউনিয়ন নেই, আমেরিকা নেই, রাশিয়া নেই, ইসরায়েল নেই, পৃথিবীর শক্তিধর দেশগুলো নেই, জাপান নেই, কেউ নেই পাকিস্তানের পাশে। তাহলে এত কথার কি আছে? ওকে জাস্টিফাই আমি করতে যাব না। আমার রাজনৈতিক লড়াই আমার দেশের মধ্যে থাকবে, কিন্তু আমি সরকার পক্ষ হই আর বিরোধী পক্ষ হই, দেশের বাইরে আমার রাজনৈতিক বিরোধিতার লড়াই আমি ওকে জাস্টিফাই করতে যাব না, ওর সাথে কথা বলতে যাব না। এখানে তো প্রশ্ন উঠছে যারা এই যুদ্ধ নিয়ে মন্তব্য করছেন বা পোস্ট করছেন কতটা দুঃখজনক। পুলিশ কি করে অ্যালাউ করছে এটা? পুলিশ কি করে অ্যালাউ করছে? পুলিশ কি মৌলালির মোড়ে এইটাকে অ্যালাউ করবে, এই জমায়েতটাকে? নাকি পিটিয়ে তাদেরকে বার করে দেবে, না তুলে নিয়ে অ্যারেস্ট করবে? এদের বিরুদ্ধে ইউএপিএ দেওয়া উচিত। এরা আসল দেশদ্রোহী, আর আসল দেশের শত্রু। এদের বাপের বাড়ি হচ্ছে পাকিস্তান। ওই টিক্কা খানের औलाद বলা হতো যাদেরকে, 71-এর যুদ্ধ শিশু, এরা ওই যুদ্ধ শিশুর বংশধর কিনা, এদের ডিএনএ চেক করা উচিত। এরা দেশের নয়, দশের নয়। আর যারা বিভিন্ন জায়গায় বলছেন ঠান্ডা ঘরে বসে কথা বলা, এখন যখন যুদ্ধ হচ্ছে, আমি বলছি আমার একটা ভাই, আমার ভাই ওই সীমান্তে যে নামগুলো দেখতে পাচ্ছেন সেইখানে সে কিন্তু আছে। তাই কথা যেন বলা না হয় যে আমাদের পরিবার থেকে কেউ সেনার মধ্যে নেই, কেউ লড়াই করেনি। কতখানি যন্ত্রণার মধ্যে, কতখানি কষ্টের চিন্তার মধ্যে আমাদের মতন পরিবাররা আছে সেটা আমরা জানি। আমার ভাই যখন ফোন করে আমাকে বলে 7 তারিখে, দাদা আশীর্বাদ করবি না, আমি তাকে আয়ুষ্মান ভবর আশীর্বাদ দিতে পারিনি, আমি তাকে বিজয়ী ভবর আশীর্বাদ দিয়েছি, বিজয়ী হয়ে ফিরে এসো। এটা আমরা মুখে বলি না, কিন্তু তার মানে এটা নয় যে এই সমস্ত নরকের কীট পিশাচগুলো, এই দালালগুলো, এরা আমাদেরকে কথা বলবে।